দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। শুরুতেই আমরা একটি আনন্দের খবর আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হলো TVN24 এর ইউটিউব চ্যানেলটি 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলকে স্পর্শ করেছে। এটি সম্ভব হয়েছে TVN24 এর অগণিত দর্শক সুমানের দেবেদের কল্যাণে এবং আপনাদের মাধ্যমেই TVN24 সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এই আনন্দের খবরটি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। একই সঙ্গে আপনার পরিচিত বন্ধু এবং অন্য যারা আছে তাদেরকেও আপনার TVN24 দেখার আমন্ত্রণ জানাবেন, এটি আমরা প্রত্যাশা করছি। আমরা মূল আলোচনায় যেতে চাই। গত 26শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর, অর্থাৎ আমেরিকা এবং ইরানের মধ্যকার যে যুদ্ধ, এটি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 17 জন আমেরিকান সামরিক কর্মী নিহত হয়েছেন, অন্তত 420 জন আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। সম্প্রতি ইরাকে ভূপতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় এবং জর্ডানের বিমান ঘাঁটিতে হামলায় আরও কয়েকজন আমেরিকান সেনা নিহত হন। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর নিহতদের মধ্যে বেশ কয়েকজনের নাম প্রকাশ করেছে। এদিকে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা সৌদি আরবের উপর একটি নৌ অবরোধ বা সামুদ্রিক নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে। এতে চলমান আমেরিকা ইরান যুদ্ধ পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে নতুন সংকট তৈরি হয়েছে। হুতিরা সৌদি আরবের উপর তাৎক্ষণিক নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। ইরান আগে থেকেই হুতিদের চাপ দিচ্ছিল লোহিত সাগরের প্রবেশদ্বার অর্থাৎ বাব আল মানদেব প্রণালী এটি বন্ধ করার জন্য। এই প্রণালী পুরোপুরি বন্ধ হলে বিশ্বের 7% তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে, যা চলমান যুদ্ধের কারণে ইতিমধ্যেই 10% কমে যাওয়া বৈশ্বিক তেল সরবরাহ সংকটকে আরো বাড়াবে। এই যুদ্ধের প্রভাব পড়েছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতিতেও। ইরান যুদ্ধের কারণে আমেরিকান সামরিক বাহিনীর গোলা বারুদ এবং তহবিলে মারাত্মক কমে গেছে। পেন্টাগনের কর্মকর্তাদের মতে আগস্টের মাঝামাঝি সময় এই অর্থ ফুরিয়ে যেতে পারে। তাই সামারের শেষেই কংগ্রেসের মাধ্যমে বেশ কয়েকশো বিলিয়ন ডলারের একটি জরুরি বরাদ্দ পাশ করানো প্রয়োজন। তবে রুদ্ধদ্বার একটা বৈঠকে পেন্টাগনের কর্মকর্তারা কেন এত দ্রুত এই অর্থের প্রয়োজন হবে তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা বিবরণ দিতে ব্যর্থ হয়েছেন। ফলে ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় পক্ষের নেতারাই ক্ষোভ প্রকাশ করেছেন। অনেক রিপাবলিকান সদস্য দীর্ঘ বৈঠকের পরও এই বরাদ্দের যৌক্তিকতা নিয়ে সন্তুষ্ট হতে পারেননি। আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজব আমাদের আলোচকদের কাছে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ। আমাদের সাথে যুক্ত হচ্ছেন নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম মাতবর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। সৈয়দ মাহমুদুল্লাহ, একটু আপনার কাছে শুনি, মানে আমরা তো ইরানের যুদ্ধের মতো একটা কঠিন বিষয় নিয়ে আলোচনা করব, তারপরও গতকালকেই বিশ্বের সবচেয়ে বড় বৈশ্বিক খেলাধুলার আসর বলা হয় বিশ্বকাপটা শেষ হয়েছে এবং এই বিশ্বকাপটা শেষ হয়েছে আমাদের মাটিতে। আমরা অন্যতম বড় হোস্ট ছিলাম, আমাদের কো হোস্ট ছিল আর অনেকে। যখনই একটা বিশ্বকাপ আয়োজন করা হয় স্বাগতিক দেশ তাদের সফট পাওয়ারের নানা নমুনা সেখানে প্রদর্শন করে এবং এটির মাধ্যমে তারা বিশ্বব্যাপী তাদের শক্তি, উদারতা, তাদের মানসিকতা সবকিছুই প্রকাশ করে থাকে। এত বড় একটি আসরে আমেরিকা কতটা সেটা করতে পারলো? আপনাকে ধন্যবাদ। এবং প্রথমেই আপনি টিভিএন যে এত বড় একটা মাইলফলক স্পর্শ করেছে, 1 মিলিয়ন তাদের দর্শক শ্রোতা হয়েছেন, এটার জন্য আমি টিভিএনকে অভিনন্দন জানাবো। আমি মানে সত্যিকার অনুভূতির সঙ্গে বলতে পারি যে টিভিএন গ্রাহকদের মানে আমাদের যে দর্শক শ্রোতা যে শ্রেণীটাকে তারা অ্যাড্রেস করেন, তারা এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। তারা বিভিন্নমুখী কথাবার্তা শুনতে পান, আলোচনা শুনতে পান, কাভারেজ মানে সার্বিক বিষয় নিয়ে তারা আলোচনা শুনেন, পর্যালোচনা শুনেন, নিউজ শোনেন, বিভিন্নমুখী মানে অর্থনীতি, বাণিজ্য, ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেট, অ্যাকাউন্টিং সবকিছু মিলে এবং বিশেষ করে সাময়িক বিষয়সমূহ সম্পর্কে সমসাময়িক কথাবার্তা শুনেন। সেই জন্য তারা নিশ্চয়ই এটার উপরে প্রীত এবং আমি মনে করব আপনারা মানে দর্শকের বিপুল আস্থা অর্জন করেছেন, এটাই তার প্রমাণ। এই এক
দুই নম্বর একটু হচ্ছে একটু যে একটা কৃতজ্ঞতা স্বীকারের জন্য সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই একটু আমরা আপনাকে থামাচ্ছি, সেটা হলো আমাদের এই অর্জনের পিছনে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে, যারা প্যানেলিস্ট হিসেবে নিয়মিত টিভিএনের দর্শকদেরকে নানা তথ্য দিয়ে সমৃদ্ধ করছেন। মূলত আপনাদের কথা শুনতেই দর্শকরা আসেন। আমাদের দর্শক কয়েক মিলিয়ন, কিন্তু সাবস্ক্রাইব করে 1 মিলিয়ন পূর্ণ হয়েছে, এবং এটি সম্ভব হয়েছে আপনাদের মতো, আপনারা এবং আপনাদের মতো যারা বিশিষ্ট জনরা এসে আমাদের দর্শকদেরকে অন্তত বিভিন্ন বিষয়ে, রাজনৈতিক, অর্থনীতি, বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ করছেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনারা বিভিন্ন অত্যন্ত ধীমান বিশিষ্ট ব্যক্তিদেরকে এখানে নিয়ে আসেন, সেটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমিও একজন নগণ্য ব্যক্তি হিসাবে তাদের ভিতরে আছি, আমাকে সুযোগ দিচ্ছেন সেজন্য কৃতজ্ঞতা। যাই হোক, এটি একটি, আপনি খেলাধুলার কথা ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা হয়ে গেল, সেটার বিষয়ে উল্লেখ করছেন, সেটার কতগুলো দিক আলোচনার আগে আমি প্রথমে অভিনন্দন জানাবো এটাতে স্পেন যে জয়লাভ করেছে, এবং গতকালকের খেলায় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে স্পেন সব খুবই ভালো খেলেছে। স্পেন যদি জয় না লাভ করতো, কোনো কারণ হয়তো বলা যায় না, আকস্মিক ভাবে দুর্বল খেলে একটা পার্টি গোল দিয়ে দিতে পারে একটা টিম। তো যাই হোক, যোগ্য পাত্রে এবারকার ফিফা ওয়ার্ল্ড কাপ গেছে, তারা পেয়েছে, তারা খুব ভালো খেলেছে। একটা বেদনাদায়ক ব্যাপার যে কিংবদন্তি খেলোয়াড় মেসি, তিনি এই খেলায় ভালো করতে পারেননি। তার ক্রন্দনরত দৃশ্য দেখে আমার নিজেরই খারাপ লেগেছে, কিন্তু অ্যাট দি সেম টাইম নতুন সব তরুণদের উদ্ভব হয়েছে, তার সাথে শৈশবে পরিচয় সে যাকে একটা বাচ্চাকে তিনি স্নান দিয়েছিলেন, সেই আল ইয়ামিন, অ্যাকচুয়ালি তার নাম লামিন ইয়ামাল না, তার নাম হচ্ছে প্রকৃতপক্ষে এল ইয়ামিন জামাল। আচ্ছা, এল ইয়ামিন জামাল। তো যাই হোক, সে তার উদ্ভব, এবং ফ্রান্সে স্পেনে সে এই তারকা মাত্র 19 বছর বয়স, বিপুল ভবিষ্যৎ তার সামনে আছে। যাই হোক, এইটা একটা দিক। আরেকটা হচ্ছে বাংলাদেশের কথা একটু বলা উচিত। বাংলাদেশে এই খেলাকে কেন্দ্র করে এর আগে মনে আছে ব্রাজিলে যখন পেলে ছিলেন, বাংলাদেশের পেলের জন্য খুব তার ভক্ত ছিলেন, এবং সেই তখনও এই খেলাধুলাকে কেন্দ্র করে বাংলাদেশে হতাহত হয়েছে। এইবারও কমপক্ষে 12 জন নিহত হয়েছেন, আরো আহত হয়েছেন অনেকে। তো এইটার ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশি বিদেশি মিডিয়া, দেশের মিডিয়া, এগুলা নিয়ে কথাবার্তা বলা উচিত। মনে আছে একটা কথা, আমি একটু অন্যদিকে যাচ্ছি বলে ক্ষমা প্রার্থী, কিন্তু এই কথাগুলো বলা উচিত আছে। মনে আছে বহু বছর আগে হুমায়ুন আমাদের একটি নাটকে, যেটাতে অভিনয় করেছিলেন আমাদের বিখ্যাত অভিনেতা, উনি বাকের ভাইয়ের ভূমিকা অভিনয়, আসাদুজ্জামান। নাটকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই ধরনের আশঙ্কা করে দেশব্যাপী বিক্ষোভ করেছিলেন 100 লোক। এরকম অবিশ্বাস্য ঘটনা কোনো দেশে ঘটে? একবার এক মা গেলেন একটা স্কুলে, তার সন্তানকে স্কুল থেকে, শিশুদের স্কুল থেকে ছাড়িয়ে আনতে। তিনি উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলিরই এক মহিলা, তাকে ছেলে ধরা বলে লোকে মেরে ফেললো। এই যে হুজুগের ব্যাপারটা নিয়ে আমাদের দেশে সত্যি সত্যি ভয়ঙ্কর ভাবে, এবং এটি কোনো প্রত্যন্ত অঞ্চলে নয়, একেবারে খোদ রাজধানী ঢাকাতে এটি ঘটেছে, ঢাকাতে। এবং এটা নিয়ে সরব হওয়া উচিত, এটা নিন্দা করা উচিত এটার ব্যাপারে। এই খেলাধুলা নিয়ে কোথাকার আরেক দেশ দক্ষিণ আমেরিকার, সেখানকার নিয়ে পৃথিবীর আর কোনো দেশে নাই, বাংলাদেশে এমন একটা হইচই পড়ে গেল। এটা অবিশ্বাস্য। এটা খেলাধুলার ব্যাপারে আগ্রহ আমি অত্যন্ত প্রশংসা করি, কিন্তু এই ধরনের আচরণ লজ্জাস্কর, নিন্দনীয়। এটা তীক্ষ্ণ ভাবে সমালোচনা করা উচিত, ভর্ৎসনা করা উচিত, জনমত তৈরি করা উচিত এই সমস্ত পাগলামির উন্মাদনার বিরুদ্ধে। এবারে আমি খেলাধুলার কথা বলছি যে যুক্তরাষ্ট্র আয়োজনটা মোটামুটি, যুক্তরাষ্ট্রেই তো বেশিরভাগ খেলা হলো। আয়োজন যুক্তরাষ্ট্র, কানাডায় কয়েকটি খেলা হয়েছে, মেক্সিকোতে কয়েকটি হয়েছে। সবগুলো খেলাই
মানে ঠিকঠাক মতো হয়েছে, আয়োজন মোটামুটি ভালো ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যাপারে কিছু কিছু অভিযোগ আছে। একজন রেফারিকে বোধহয় যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়নি, জি। এবং কিছু কিছু টিমের, যেমন প্রথম দিকে যখন ইরান ছিল, ইরানকে মানে মেক্সিকোতে থাকতে হয়েছে যুক্তরাষ্ট্রে খেলার জন্য। তাদের ডেটে আসার ব্যাপারে অতি মানে সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে, আসবে, এখানে খেলবে, চলে যাবে ইত্যাদি কিছু কিছু অভিযোগ আছে। কিন্তু ওভারঅল আমি মনে করবো সবকিছু সত্ত্বেও মানে ভালোভাবে তার ম্যানেজ করেছে। আর একটা হচ্ছে পক্ষপাতমূলক যে ব্যাপারগুলোর কথা বলা হচ্ছে, আমি মনে করি না সেটা একটা বিশাল ব্যাপার, আমরা এইটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত না। আর হচ্ছে রেফারিং এর ব্যাপারে ফাইনাল খেলাতে এবং এর আগে ইজিপ্টের সাথে যে খেলা হয়েছিল মিশরের সাথে, এই কতগুলো ব্যাপারে কিন্তু তদন্ত হওয়া উচিত। ফিফার পক্ষ মানে রেফারিদের পক্ষপাত অথবা ভুল সিদ্ধান্ত, এগুলা মানে এখনকার যুগে ভিডিও দেখে দেখে একবারে চিহ্নিত করা যায়, 1 সেকেন্ডে এদিক ওদিক সব দেখা যায়, সব দৃশ্য। মানে গোলটা হলো না হলো, অফসাইড হলো না হলো, ফাউল করলো না করলো, এগুলা এইবারের ফাইনাল খেলায় একাধিক ফাউলকে তারা ডিক্লেয়ার করেন নাই। মানে এইটি সংগঠন হিসেবে ফিফার নানা বিতর্কিত ভূমিকা আছে। আমরা আসলে জানতে চাইছিলাম আপনার কাছে যে স্বাগতিক হিসাবে আমেরিকা নিজেদের মহত্ব প্রকাশের যে সুযোগটা ছিল, সেই সুযোগটা কতটা সদ্ব্যবহার আমেরিকা করতে পেরেছে আসলে? সেটা ওই যে কিছু বললাম, কিছু কিছু ক্ষেত্রে তাদের সংকীর্ণতার অভিযোগ আছে, কিন্তু ওভারঅল আমি মনে করবো তারা ভালোভাবে ম্যানেজ করেছে। কিছু কিছু অভিযোগ আছে। এবং সবশেষ আমরা ফাইনালে দেখলাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে যোগ দিলেন। এর আগে তিনি যোগ দেননি উদ্বোধন কিংবা অন্যান্য অনুষ্ঠানগুলোতে, কিন্তু ফাইনালে তিনি গিয়েছেন, আনন্দঘন সময় তিনি কাটিয়েছেন বলেই তার বডি ল্যাঙ্গুয়েজে আমরা মনে করেছি। প্রফেসর ডক্টর গোলাম মাতবর, একেবারে কঠিন করে আমরা যাই, খেলা থেকে সরাসরি যুদ্ধের খেলায় আমরা চলে যাই। একটা খেলার মতোই চলছে। শুরুর দিকে যখন এইবার এই দফার কথা বলছি শুরু হলো, আমরা অনেকেই ভাবছিলাম না এক দফা মনে হয় একটু ঢিল ছোড়াছড়ির মতো করে তারা থেমে যাবেন, কারণ একটি শান্তি প্রক্রিয়া বেশ অনেক কষ্ট করে একটা সমঝোতা করার পরে সেটি এগিয়ে যাচ্ছিল। 10 দিন হয়ে যাচ্ছে এবং এইবারের আক্রমণের যদি আমরা স্টেপগুলো দেখি, সেগুলো এর আগের যুদ্ধের চেয়েও ভয়াবহ রূপ নিচ্ছে, পাল্টা আক্রমণও ভয়াবহ হচ্ছে। তাহলে কি পূর্ণমাত্রার যুদ্ধের কথা তো তারা মুখে বলছেনই, এখন কি আমরা পূর্ণমাত্রার যুদ্ধের মধ্যেই আছি? ধন্যবাদ। আসলে আমি একটু TVN24 কে অভিনন্দন জানাচ্ছি। 1 মিলিয়ন যে ভিউ রেকর্ড আমি মনে করি বাংলাদেশের বাহিরে সবচেয়ে বড় নেটওয়ার্ক আমি মনে করি TVN24। এবং এর যে সার্ভিসটা, আমরা শুধু যে ভিউ সেটা না, আপনি বলেছেন যে আমরা সবাই মিলে কিন্তু এই ইয়াটা কিন্তু ক্রিয়েট করেছে, এই সচেতনতা। এটা কিন্তু শিক্ষামূলক অনেকগুলো কিন্তু আপনার কর্মসূচি কিন্তু TVN24 এর মাধ্যমে হয়। আমাকে যখন প্রথমে 6 বছর আগে বোধহয় অ্যাপ্রোচ করলো আমাদের কবি প্রিয় হাবিব রহমান, বলছিল যে দেখুন এটা একটা বিরাট একটা সার্ভিস, এবং আমি জানেন সোশ্যাল ওয়ার্কের প্রফেসর এবং ডিন, স্বাভাবিকভাবে আমরা কিন্তু চাই কমিউনিটি সার্ভিস, সোশ্যাল সার্ভিস দেওয়ার জন্য। এটা কিন্তু আসলে আমি মনে করি TVN24 একটা চমৎকার একটা যে অবদান, যে আমাদের দেশের বাংলাদেশের বিশেষ করে যারা আমরা বাইরে আছি, শুধু বাংলাদেশে আমেরিকাতে না সারা বিশ্বে কিন্তু এটা। সুতরাং আমি আবারও বলবো যে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি TVN24 ফ্যামিলিকে। আর আসলে আরেকটু আমিও একটু বলবো যে একটু আমার সব না বললেই হয় না, যে আসলে দেখুন ফাইনাল খেলাটা কিন্তু এখানে আসলে নিউ জার্সিতে হয়, ম্যাটলাইফ স্টেডিয়ামে। এবং আমার খুব ভালো লাগলো এই স্টেডিয়ামটা যেদিন উদ্বোধন হয়, কয়েক বছর আগে আমার মনে নাই, আমি কিন্তু প্রথম দিনেই ছিলাম ওই স্টেডিয়ামে খেলা দেখার জন্য, আমাদের বন্ধুর মাধ্যমে গিয়েছিলাম। আমি মনে করি যুক্তরাষ্ট্রের যে ইমেজ, এই যে আপনি বললেন 4টা শহরে হলো এবং কানাডায় হলো, মেক্সিকোতে হলো, আমি মনে করি বিশেষ করে ফাইনাল খেলা এবং প্রথম খেলাতেও, যে ফাইনাল খেলা এবং প্রথম খেলা সবগুলোতে কিন্তু আমি মনে করি যে যুক্তরাষ্ট্রে একটা কিন্তু আপনার ইমেজ ইট ক্যারিড আফটার অল দোজ থিংস। আমাদের অনেক দিক দিয়ে কিন্তু প্রেসিডেন্টের লো অ্যাপ্রুভাল এবং যুক্তরাষ্ট্রের যে বেশ করে ইসরায়েলে এবং যুক্তরাষ্ট্রের যে ওয়ার অন ইরান, আমাদের কিন্তু একটা ইমেজটা কিন্তু একটা বিরাট একটা কিন্তু সংকটে। তো কিছুটা কিন্তু অন্তত আমি মনে করি যে এর মাধ্যমে কিন্তু যুক্তরাষ্ট্রের ইমেজটা যাবে। খেলাধুলা হচ্ছে শুধু কিন্তু খেলাধুলা না, এর মাধ্যমেই কিন্তু আমরা সবচেয়ে বড় মেসেজটা দিই যে সম্প্রীতি, সহানুভূতি, একসাথে কাজ করা, সৌহার্দ্যমূলক আচরণ করা। আমিও মহম্মদুল ভাইয়ের সাথে বলবো যে আসলে কিছু কিছু কিন্তু ঘটনা সবসময় ঘটে যায় আর কি, কারণ সবাইকে তো আসলে কন্ট্রোলে রাখা যায় না। তো যাই হোক, আপনার প্রশ্নের উত্তরে যেটা আমি বলবো, যুদ্ধ
আসলে দেখুন, এই যুদ্ধটা এখন এমন একটা পরিস্থিতি, আপনি বললেন যে পুরো দমে পূর্ণ স্কেলে কি এটা আসলে পূর্ণ স্কেলের থেকেও ইট ক্যান টেক এনি টার্ন। এটা ইজ সো আনএক্সপেক্টেড, সো মানে কি বলবো যে এটা এখন ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে রূপ নিয়েছে। এবং এখানে সবচেয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে, মিডল ইস্টের কান্ট্রিজ গুলো, এরা কিন্তু অ্যাকচুয়ালি দে আর প্লেয়িং অ্যাকচুয়ালি ডুয়াল রোল। একদিকে যুক্তরাষ্ট্রের সাথে, একদিকে কিছুটা ইরানের সাথে, বা বিশেষ করে চায়না এবং রাশিয়ার জন্য আর কি। তো এই মিডল ইস্টের কান্ট্রিজ গুলো কিন্তু এখানে সবচেয়ে বড়, আমি মনে করি কঠিন ভূমিকাটা কিন্তু পালন করছে। তাদের কিন্তু উচিত কিন্তু একসাথে একত্রিত হয়ে এই যুদ্ধটাকে থামানো। কারণ এখন কিন্তু ট্রাস্ট ডেফিসিট আমরা যেটা বলছি সবসময় আর কি, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে ট্রাস্ট ডেফিসিট। কারণ একদিকে বলে সিজ ফায়ার, আরেকদিকে কিন্তু আপনার অ্যাটাক শুরু করে। তো এর তো কোনো আসলে শেষ নাই। এবং আপনি এমওইউ যে বলে সাইন করবে, এদিকে দেখা যাচ্ছে আবার কিন্তু দেখা যাচ্ছে আপনার অ্যাটাক করে বসছে। তো এখানে যেটা সবচেয়ে বড় কথা, আরেকটা যেটা যে ইসরায়েল, হোয়াট আর উই গেটিং আউট অফ দিস ওয়ার, এটা কিন্তু অলরেডি কিন্তু ইয়াংস্টার যারা আমাদের যে যুব সম্প্রদায়, তারা কিন্তু অলরেডি কোয়েশ্চেনিং। আমি বিশ্ববিদ্যালয়ে আছি, মাঝে মাঝে কথা হয়, এবং অনেকেই বলছে তো হোয়াট আর উই গেটিং আউট অফ ইট, এবং আমরা কেন এত মানুষকে কিল করব। সো এর যে ভয়াবহতাটা আপনি যেটা বলছেন যে এখন ইকোনমি সবকিছু এফেক্ট হচ্ছে, বাট অন টপ অফ দ্যাট ওয়ার্ল্ডে যে আমাদের ইমেজটা, আপনি যে প্রথমে আমাদের বললেন যে খেলার মাধ্যমে কিছুটা কি হলো কিনা, আমরা যে ইমেজটা হারিয়েছি, এটা কিন্তু আসলে পুনরুদ্ধার খুব ডিফিকাল্ট এখন এই ইয়াতে। তো ভয়ঙ্কর যে আপনি বললেন যে এটা কিন্তু আরো ভয়ঙ্করের দিকে যাচ্ছে। দের ইজ নো অ্যাকচুয়ালি, আমি কোনো রেজলিউশন দেখি না যে এখানে আসবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে মিডল ইস্টের কান্ট্রিজ গুলো, এবং এট দ্য সেম টাইম ইসরায়েলকে বোধহয় আমার মনে হয় রিথিঙ্ক করা উচিত। ইসরায়েল হোয়াট দে আর ট্রাইং টু অ্যাকমপ্লিশ ইজ নট গোইং টু হ্যাপেন। এবং এই ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেভাবে হোক, প্রেসিডেন্ট ট্রাম্প, হি হ্যাজ দ্য টোটাল কন্ট্রোল অ্যাবাউট দিস গাই, পার্টিকুলার নেতানিয়াহু। এবং যুক্তরাষ্ট্র যদি এইভাবেই যদি যায়, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের পলিটিশিয়ানরা, আপনার রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টি দুই দলেই দেখবেন যে জায়নিস্ট একটা গ্রুপ আছে। এই জায়নিস্ট গ্রুপটাই কিন্তু আসলে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে কিন্তু অনেক সময় কিন্তু তারা কিন্তু ওইটা কন্ট্রোলের দিকে যেতে দিচ্ছে না। সুতরাং এই ভয়ঙ্কর পরিস্থিতি আরো কিন্তু আপনি দেখুন যে 17 জন বোধহয় আপনি বললেন যে মারা গিয়েছেন, 400 জন মতো ইনডেট হয়েছে। আমার কাছে কেমন যেন মনে হয় দিস থিং ক্যান বি মোর, বিকজ আমরা কিন্তু আসলে অনেস্ট ভাবে এইভাবে কিন্তু আমরা জানি না যুদ্ধে যেটা হয় আর কি, সবসময় কিন্তু চাপিয়ে রাখা হয়। আর এটা তো আমরা শুধু যুক্তরাষ্ট্রের কথা বলছি, আপনি যদি হিউম্যানিটির কথা চিন্তা করেন, সারা বিশ্বের যদি পিস স্টেবিলিটি চিন্তা করেন, থিঙ্ক অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং দেয়ার। গাজা বাদে যে ইরানেই যে এখন যে আপনার দেখুন যে এখন বিভিন্ন ধরনের স্থাপনাগুলোর উপরে যে বোম্বিং হচ্ছে, এতে করে যে আপনি শুধু যে মরে যাচ্ছে অ্যাটাকের জন্য তা না কিন্তু, এবং স্টারভেশন এবং ডিজাস্টার যে শুরু হচ্ছে আর কি, বিভিন্ন ধরনের আপনার যে রোগ বালাই থেকে যে শুরু হবে ইরানে, দ্যাট ইজ গোয়িং টু বি ইভেন আরো ডিজাস্টার। সো এট দিস পয়েন্ট I don't see any sign of going to resolve and readdress this issue. আমি ঠিক এই জায়গাটা থেকে সৈয়দ মাহমুদুল্লাহ ভাইয়ের কাছে যেতে চাই। সেটা হলো যে আমেরিকার শূন্যের মৃত্যু, এটি আমেরিকানদেরকে অনেক বেশি আলোড়িত করে। এবং যখন আমরা এতদিন 13 জনের হিসাবটা জানতাম, 17 জনের হিসাব জানলাম, এবং অনেক বেশি আহত হওয়ার খবর শুনছি, শূন্য মরে গেলে আমেরিকা কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে, এবং এটির আভ্যন্তরীণ রাজনীতি কিংবা মানুষের মধ্যে এটির প্রভাবটা কি ধরনের পড়ে? নিশ্চয়ই প্রভাব পড়ে, কারণ যখনই মারা যায়, এখনো পর্যন্ত সংখ্যা অত্যন্ত সীমিত, কিন্তু এই যে কয়েকদিন আগে 2 জন মারা গেলেন, তারপর আবার আর একজন, সেজন্য ট্রাম্প বলেছেন এটা আমরা প্রতিশোধ নেব, এবং সেই জন্য প্রচন্ড ভাবে আরো আক্রমণ চালানো হচ্ছে। প্রফেসর মাদ্রাস সাহেব অত্যন্ত বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে যে গত সপ্তাহে আমরা উভয় কথা বলার সময় ট্রাস্ট ডেফিসিটের কথা বলেছিলাম, সেটা এখনো আছে। সেটা হচ্ছে কি, এখন কতগুলো ফ্যাক্টর এখানে। যুদ্ধ যেটা আশা করেছিলেন, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, তারপরে 60 দিনের ভিতরে ফার্দার আলোচনা করে একটা সমঝোতা পথে যাবে, এরকম আশা করা গিয়েছিল। কিন্তু এখন আমরা যেটা দেখছি, আবার নতুন করে যে যুদ্ধ শুরুতে ব্যাকগ্রাউন্ড হচ্ছে দুটো। একটা হচ্ছে ইরানের ভিতরে এই যে ট্রাস্ট ডেফিসিটের কথা বলা হচ্ছে, তারা ভয়ঙ্কর ভাবে ভীত বলে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে একটা সময় নিয়ে তাদেরকে নিজেদের যুদ্ধাস্ত্র আরো তৈরি করা, আরো এদিকে কাছাকাছি নিয়ে আসা, মানে প্রস্তুতিটা আরো জোরদার করা। তারা কখনো আক্রমণ থামাবে না। তাদের যে মূল টার্গেট, অরিজিনাল টার্গেট, রেজিম চেঞ্জ বা এদের দেশের
মানে বেসিক ধ্বংসলীলা আরো বাড়ানো, এগুলা তারা চালিয়ে যাবে। এক, দুই নম্বর হচ্ছে যে তাদের যে প্রথমে তাদের চিফ সহ ইমাম খামেনি সহ কয়েক ডজন নেতাকে মেরে ফেলা হয়েছিল, এবং বাকি নেতাদের ভিতরে এখনকার যে মুস্তাফা খামেনি তিনিও আহত হয়েছেন, এবং তিনি সত্যি কেন তার পিতার শেষকৃত্যে উপস্থিত থাকেননি, কতটা তিনি অসুস্থতার কারণে, কতটা নিরাপত্তার কারণে, এটাও বলে ওভারঅল তাদের ভিতরে একটা যে আমাদেরকে এরা শেষ করে দেবে। একটা হচ্ছে আমাদেরকে পরাস্ত করা ছাড়াও তা আমাদেরকে শেষ করে দেবে, এইটা একটা বিশাল তাদের আতঙ্ক। ফলে আমরা এখন মানে শেষ মুহূর্তে আমরা আমার দেশের ক্ষতি হচ্ছে। মানুষ যখন হয় কি জলে ডুবে যায়, সাগরে পড়ে যায়, হাবুডুবু খেতে থাকে, তখন তাদের মতিগতি হয়তো অনেকের ঠিক থাকে না। তো তারা এখন মনে করছে যে আমরা এমন একটা অবস্থায় আছি, আমরা মানে যদি শান্তি চুক্তির দিকে যাই, সেটা মানে এন্ড অফ দি ডে সেটা হয়তো ওরা করবে না, আমাদেরকে শেষ করে দেবে। ফলে শেষ পর্যন্ত আমরা বীরের বেশে, তথাকথিত কোট অন কোট বীরের বেশে লড়াই করে শেষ করি। অন্তত ইতিহাসে আমাদের মানে নাম থাকবে, আমাদের জাতির ইতিহাসে, দেশের ইতিহাসে, মানুষের ইতিহাসে একটি। দুই নম্বর হচ্ছে এই শান্তি প্রক্রিয়া নিয়েও আবার ইরানিয়ান লিডারশিপের ভিতরে দ্বিমত দেখা দিয়েছে। এটা স্পষ্টত গত কয়েকদিনে ওই দেশের বিভিন্ন মিডিয়া যেগুলো বাইরে বেরিয়ে এসছে তার থেকে দেখা যাচ্ছে। এমনকি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তাদের একজন নেতাকে মানে রীতিমতো দুয়ো তুলে সেখান থেকে তাকে পালাতে হয়েছে। তাদের প্রেসিডেন্টের বিরুদ্ধে, পেজেশকিয়ানের বিরুদ্ধে স্লোগান উঠেছে। ফলে সেখানে মানে এটা শুনতে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তি করার ব্যাপারে অথবা যুদ্ধবিরতি করার ব্যাপারেই অনেকে মনে করছে যে এটা আত্মঘাতী হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। এই কারণে তাদের বিরুদ্ধে মত, যেমন এইটা নিয়ে সেখানে বিরোধ আছে। নেতৃত্বের ভিতরে দুটো অংশ, সেটা একটা লড়াই করতে। তো ওভারঅল পরিস্থিতি খুব ভালো মনে হচ্ছে না, এবং মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র যেভাবে আক্রমণ বাড়াচ্ছে এবং ইরান পাল্টা আক্রমণ যুক্তরাষ্ট্রের উপর তো তেমন একটা করতে পারছে না, ওই ঘাটিগুলোতে একটু একটু আক্রমণ করছে, এবং আক্রমণ করতে গিয়ে আরব দেশগুলো কিছু কিছু তাদের অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে মূলত যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোতে আক্রমণ করছে, কিন্তু আশপাশে অনেক সময় আরো ক্ষতি হচ্ছে। তো এই কারণে আরব দেশগুলো তাদের উপরে বিরক্ত হচ্ছে, ক্রুদ্ধ হচ্ছে, ক্ষুব্ধ হচ্ছে। তো এতে করে হচ্ছে কি, তারা এমনিতেই তো তারা মানে আরব দেশগুলো একটি ছাড়া অন্যান্য সব দেশেই সুন্নি মেজরিটি, ওভারওয়েলমিং মেজরিটি। তো তারা এমনিতেই মানে বিধর্মী অন্য ধর্মের যে লোকের চাইতেও একই ধর্মের বিরোধী গ্রুপ শিয়াদের ব্যাপারে তাদের মত আরো বেশি বিরূপ, আর ইরানের ব্যাপারে তারা আরো বেশি বিরূপ। কারণ ইরানে মানে মোল্লাতন্ত্র যাই হোক, গণতান্ত্রিক একটা সিস্টেম তারা চালু করেছে তাদের মতো করে, এগেইন কোট আন কোট তথাকথিত গণতন্ত্র। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আলোচনায় ফিরছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ইহসান জুয়েল। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ, আছেন নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর গোলাম আহমেদ মাতবর। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর গোলাম আহমেদ মাতবর, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হলো, এই যুদ্ধের পিছনে আমেরিকানরা অনেকটুকু মানে বাজারে গেলেই টের পাচ্ছে, পাম্পে গেলেই টের পাচ্ছে এই যুদ্ধে তাদেরকে কিভাবে ভুগতে হচ্ছে। এই জায়গায় নতুন করে আবার অর্থ চেয়েছেন প্রেসিডেন্ট। ডেমোক্রেট রিপাবলিকান কেউই রাজি হচ্ছেন না। তারা কতটা ঠেকিয়ে দিতে পারবেন, অর্থাৎ কংগ্রেসের পাওয়ার ব্যবহার করে এই যুদ্ধকে কতটা নিয়ন্ত্রণ করার সুযোগ ডেমোক্রেট এবং রিপাবলিকানদের হাতে রয়েছে? ধন্যবাদ। আসলে দেখুন, এটা আমি তো মনে করি সবচেয়ে বোধহয় বেশি প্রভাব এবং ক্ষমতা তাদের থাকার কথা, কিন্তু দিস ইজ এ ডিফারেন্ট টাইম, দিস ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ গভর্নমেন্ট, বিকজ প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাকচুয়ালি কনভেনশনালি কিন্তু যায় না, উনি হি ইজ টোটালি ডিফারেন্ট টু অ্যাকচুয়ালি ম্যানেজিং the affairs of the government and the country. So আমি জানি না কতটুকু তারা সাকসেসফুল হবে, বাট আই থিঙ্ক দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দ্য কংগ্রেস শুড ডু। আমরা এটাই আশা করছিলাম আর কি, কিন্তু বিকজ অফ দ্য উইক লিডারশিপ অফ চাক শুমার and Jeffrey Hakim, nothing is actually happening. আজকে এটা যদি ঠিক অপোজিট হতো, রিপাবলিকান পার্টি হতো, আপনারা দেখতেন কত দানে কত চাল, কিন্তু বিকজ অফ দিস উইক লিডারশিপ or vested interest of those people, Zionist, the agenda,
এটা কিন্তু আপনার কোনো দিক দিয়ে এই বিরোধী দল কিন্তু কোনো কিছু ওই ধরনের কিন্তু সোচ্চার হতে পারেন নাই। আমার কাছে মনে হয় যে এখানে আরো সবচেয়ে বেশ লবিয়েস্ট গ্রুপ কতগুলো আছে, আর কতগুলো আপনার দেখবেন যে অ্যাডভোকেসি গ্রুপ আছে, তারাও কিন্তু দে উইল রিচ আউট টু দ্য কংগ্রেস এবং ইসরায়েলের ফেভারে অথবা এগেনস্টে আর কি। এরাই বা কতটুকু আপনার যে ইয়াটা ফোর্সটা করতে পারবে, কতটুকু ইনফ্লুয়েন্সটা করতে পারবে, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। কিন্তু আমার কাছে মনে হয় এখন যেহেতু মিড টাইম ইলেকশন ইজ কামিং, this the Congress people, they are actually accountable, আমরা জানি তারা দায়বদ্ধ তাদের কনস্টিটিউয়েন্টদের কাছে। এবং কনস্টিটিউয়েন্ট আপনি যে যথার্থভাবে বলেছেন যে আপনি যদি বাজার করতে যান আপনি বুঝতে পারছেন যে এটা আসলে ত্রাহি অবস্থা। তেলের দাম থেকে শুরু করে প্রত্যেকটা নিত্য নৈমিত্তিক যে মানুষের যে জীবন লাইভলিহুড মেনটেন করার জন্য যে ধরনের যে দ্রব্যগুলো আমাদের দরকার, ইটস রিয়েলি বিয়ন্ড, এটা আমরা যুক্তরাষ্ট্র মধ্যে চিন্তা করি এই অবস্থায়। এবং দেখুন প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল রেট কিন্তু সর্বনিম্নে, কিন্তু তারপরেও কিন্তু প্রেসিডেন্ট ইজ নট টোন ডাউন। এটা হচ্ছে আমি মনে করি বেসিক্যালি হি ইজ অ্যাকচুয়ালি কিলিং দ্য পার্টি, অলসো রিপাবলিকান পার্টি। কারণ আলটিমেটলি কিন্তু ওনার লিডারশিপের পর রিপাবলিকান পার্টির অবস্থাটা কি দাঁড়াবে, বিকজ দে আর নট অলসো ডুইং ইনঅ্যাকশন। তাদের যে রিপাবলিকান পার্টির যে কংগ্রেস পিপলগুলোর যে ইলেকশন, সেটাও কিন্তু এক ধরনের অপরাধ। কিন্তু মানুষ কিন্তু আলটিমেটলি মিড টাইম ইলেকশন যে আমার কাছে মনে হচ্ছে কিছুটা বোধহয় কংগ্রেস বোধহয় আমার কাছে মনে হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল ভূমিকা পালন করতে পারবে। বাট দিস প্রেসিডেন্ট মে গো টু ইউটিলাইজ হিজ এক্সিকিউটিভ পাওয়ার। আপনারা জানেন যে তার কাছে নিউক্লিয়ার বাটন থেকে শুরু করে এভরিথিং, এবং যেহেতু কনভেনশনাল হতে করে না, কেউ কিন্তু প্রেডিক্ট করতে পারে না, হি ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, সো এনিথিং ক্যান হ্যাপেন। বাট অ্যাগেন এন্ড অ্যাগেন আমি বলবো যে মানুষ কিন্তু এখন ত্রাহি অবস্থায় আছে, মানুষ কিন্তু এখন নাবিশ্বাস ছুটে যাচ্ছে। সুতরাং এই ধরনের যদি বিভিন্ন ডেমনস্ট্রেশন এবং যদি মানুষ যদি নিজেরাও যদি একটু সোচ্চার হয়, তাহলে আমার কাছে মনে হচ্ছে কিছুটা কন্টেইন করতে পারবে। এট দিস পয়েন্ট দ্যাটস হোয়াট দ্য অনলি থিং, পিপল ইলেক্ট দ্য গভর্নমেন্ট, এবং আমরা জানি people also can say give their verdict and give their opinion what is not actually working for them and what is not working and what is working for them. So at this point আমার কাছে মনে হচ্ছে people's voice matter. শুধু যে কংগ্রেসের উপর ডিপেন্ড করলে হবে না, কংগ্রেসকে কিন্তু ইনফ্লুয়েন্স করে, কংগ্রেসকে কিন্তু আমরা উই আর দ্য ওয়ান অ্যাকচুয়ালি মেক কংগ্রেস টু ডু। এই যে একটা বিল যখন আসে, সেই বিলটা তো আসে কিন্তু মানুষের কাছ থেকে, দ্যাট বিকামস দ্য ল। সো এট দিস পয়েন্ট আমি মনে করি বিশেষ করে যে জনতা বলেন বা সিভিল সোসাইটি বলেন বা আমরা যারা সাধারণ মানুষ আছি, প্রত্যেকের প্রতি সোচ্চ হওয়া উচিত, বিকজ ইটস নট টেকিং আস এনিওয়ার। ডে বাই ডে আমাদের প্রত্যেকের সিচুয়েশন ইন্টারন্যাশনালি তো উই লস দ্য ইমেজ, যেটা আপনি প্রথমেই প্রশ্ন করছিলেন যে খেলাধুলার মাধ্যমে এটা কতটুকু আমরা উদ্ধার করতে পারছি, কিন্তু এখন আলটিমেটলি যেটা হচ্ছে সেটার থেকে বেশি ভয় হচ্ছে যে আমরা নিত্য নৈমিত্তিক দিন যাপন করতে কিন্তু আমরা কিন্তু এখন সবাই একেবারে বিপদসংকুল অবস্থায় আছি। সো again, people voices matter, and I don't know how far the people can go, but we all have to actually act on that. We should not just only wait that Congress is going to do something. Again, abaroo ami repeat korchi that this president is not a conventional way he manage the thing, so he's very unconventional. Executive power or whatever, the things, because he has a strong base, 37% যেটা আছে, এই লোকগুলো কিন্তু ভীষণ ভাবে ডেঞ্জারাস আমরা জানি, এবং they will do anything and everything to accomplish their agenda, এবং সে এজেন্ডা আমরা এখন বাই দ্য টাইম অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত যুদ্ধ চলছে। আর মিডল ইস্টে যদি আমরা ইসরায়েলকে যদি আর কন্ট্রোল করতে না পারি, আমার মনে হয় যুক্তরাষ্ট্র ইজ গোয়িং টু বি ইন ইভেন মোর ক্রিটিক্যাল কন্ডিশন। আমি বরাবরই বলে আসছি, অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্র ইজ নট গেটিং এনিথিং out of this. এটা যেটা হচ্ছে আমরা উই আর লুজিং আওয়ার ক্রেডিবিলিটি, উই আর লুজিং আওয়ার রিসোর্সেস। আপনি একটু আগেই বললেন যে অলরেডি কিন্তু দেখেন উইপন্স এবং যে বিভিন্ন ধরনের যে অ্যামুনিশন ইকুইপমেন্ট গুলো আছে, উই আর অলসো ইন এ ভেরি ডেফিসিট ইন দ্যাট ওয়ে। সো আর আমি মাহমুদুল্লাহ ভাইয়ের সাথে এগ্রি করি যে আসলে ইরান তাদের ন্যাশনাল প্রাইড বলেন, there is nothing for them to lose at this point, because Iran never poses any threat to United States, never poses any threat to Middle East. এগুলো কিন্তু দিস বয়ান যে ন্যারেটিভ গুলো করেছেন মিডিয়ার মাধ্যমে ইসরায়েলি জায়নিস্ট এজেন্ডা নিয়ে, সেগুলো সুতরাং দে হ্যাভ নাথিং টু লুজ। যে মাহমুদুল্লাহ ভাই বললো পানিতে পড়ে গেলে যেমন আই হ্যাভ নাথিং টু লুজ, সো দে উইল ডু এনিথিং এন্ড এভরিথিং। এবং এখানে আরো ডিপেন্ড করবে দুটো কান্ট্রি, বিশেষ করে চায়না অ্যান্ড রাশিয়া। এই পর্যন্ত আমরা দেখছি রাশিয়া ওপেনলি বলছে, ইউরোপের আরো স্পেন এবং কয়েকটা কান্ট্রি ওপেনলি বলছে দে ওয়ান্ট টু সি the Palestinians, the peace in Palestine. So এখন চায়না কিন্তু they never come actually directly. চায়না কিন্তু যেটা করে যায় সেটা হচ্ছে তারা বিভিন্ন ধরনের কিন্তু হেল্প করে যায়।
বাট রাশিয়া ইজ ভেরি ভোকাল। রাশিয়া ভোকাল হওয়ার আর পিছনে কারণ আছে, ইউক্রেন সিচুয়েশন, ইউরোপে তার যে পরিস্থিতি। সো অল দোজ থিং ইজ গোয়িং টু বি অ্যাকচুয়ালি ফ্যাক্টর। এখন কত হচ্ছে, তা কত দূর যাচ্ছে এই যে রাশিয়া বা ইরানেই বা কতটুকু ক্যারি করতে পারবে। কারণ ইরানের বেসিক্যালি কিন্তু আপনার স্থাপনাগুলো বিভিন্ন সিভিলিয়ান যে ইউটিলিটিস, অল দিস থিংস আর বোম্বিং ডে বাই ডে। আমরা যেটা এখানে সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে সিএনএন বা এখানকার মিডিয়াগুলো কিছুই কিন্তু মানুষের এখানে পাবলিক ওপিনিয়নটা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি একটাই কারণে, এখানকার মিডিয়াগুলো ব্লাইন্ড। এরা কোনো দিনই কিন্তু আমরা রিয়েল আদার সাইডে তুলে ধরে না, শুধু এই সাইডটাই তুলে ধরে। এই যে আপনি বললেন যে কতজন মারা গিয়েছেন, কতজন উন্ডেড হয়েছেন, এগুলোও কিন্তু ডিটেইল ভাবে বলে, সামান্য একটু বলে কিন্তু চলে যায়। আল জাজিরা বা অন্যান্য নিউজ মিডিয়াগুলো যেভাবে ইয়ে করে, সো পিপল ইন এ ডার্কনেস, যার ফলে কিন্তু এই অ্যাডভান্টেজটা কিন্তু নিচ্ছে। আমরা বলি একটা ডেমোক্রেটিক ফ্রি মিডিয়া, ফ্রি স্পিচের দেশ, অথচ আমরা কিন্তু উই ডু নট হ্যাভ এক্সপোজার টু অল দোজ থিং। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু পাই। সো এট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হচ্ছে পিপল গোয়িং টু স্ট্যান্ড আপ and people going to ask the government that অনেক what ধন্যবাদ you are doing is not ডক্টর right. গোলাম মাতবর, খুব চমৎকার বিশ্লেষণ করেছেন। আমরা একটু সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে এখন ল মেকাররা বলছেন দিস মাস্ট এন্ড, কিন্তু এর আগে তো আমরা দেখলাম যে তারা কি কি যেন করলেন। প্রেসিডেন্ট যুদ্ধ ক্ষমতা সীমিত করলেন, নিয়ন্ত্রণ করবেন, কংগ্রেসে সেনেটে সব জায়গায় বিল টিল পাস হলো। তো ওগুলো আসলে কোথায়? নাকি প্রেসিডেন্ট এইসব বিল টিলের দিকে তাকানোর খুব একটা সময়টা পাচ্ছেন না, এবং তারাও আসলে কাগজে কলমে বলার দরকার বলছে, কিন্তু কার্যকর করার মতো কোনো ক্ষমতা তাদের নেই? ঘটনা হচ্ছে সামনে ইলেকশন আসছে, মানে মিড টার্ম ইলেকশন নভেম্বর মাসে, সেটার দিকে তাকিয়েই বিশেষ করে রিপাবলিকান পার্টি আতঙ্কিত আছে, ভীত হয়ে আছে যে তারা মিড টার্মে অন্তত পক্ষে হাউসে মেজরিটি মানে হারাতে পারে, এমনকি সেনেটে হারানোর কিছুটা আশঙ্কা আছে, সীমিত কিন্তু আছে। এটা একটা কথা। সেই জন্য তারা কথাবার্তা তুলছে যে নতুন ভাবে এত হিউজ অর্থ ডিফেন্স খাতে আবার বরাদ্দ করার জন্য মাত্র কিছুদিন আগে অনেক বিলিয়ন ডলার দেওয়া হয়েছে, আবার হিউজ $17 বিলিয়ন দাবি করা হচ্ছে। সেটা নিয়ে তারা তাদের রিজার্ভেশন প্রকাশ করছে, এটি একটা দিক। আর অন্যদিক হচ্ছে কয়েকদিন আগে আপনি দেখেছেন মানে সেনেটের ডেমোক্রেটিক পার্টির মধ্যে মেজরিটি সদস্য এই যুদ্ধের ব্যাপারে তাদের মানে ইসরায়েলের ব্যাপারে তাদের সমর্থনের ক্ষেত্রে ইসরায়েলের সমালোচনা করে স্ট্যান্ড নিয়েছে। এটা একটা অভূতপূর্ব ঘটনা, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরকম ঘটনা কমই ঘটেছে। এই একদিক। কিন্তু মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে আবার প্রেসিডেন্ট এই মাত্র কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, যেটা আপনারা গত সপ্তাহে শেয়ার করে আপনাদের বিজ্ঞ আলোচকরা কয়েকজন আলোচনা করেছেন, সেই ভাষণে নির্বাচনী প্রক্রিয়ার ব্যাপারে তিনি যে সন্দেহ প্রকাশ করেছেন, মানে জাল ভোট ইত্যাদির ব্যাপারে, তো সেখানে ফেডারেল সরকারের পক্ষ থেকে স্টেট গুলোকে নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে। এবং কতগুলো ক্ষেত্রে একবার যখন তিনি আগের বার প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেছিলেন, কার পক্ষ থেকে বলা হয়েছে না তিনি হারেননি, জোর করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে, কারচুপি করা হয়েছে। তখন কেউ কেউ সাজেস্ট করেছিলেন যে আপনার কতগুলো স্টেটের ভোট বাক্সগুলা নিয়ে আসার জন্য, এমনকি কাইন্ড অফ জরুরি অবস্থা বা সামরিক ব্যবস্থা নিয়ে ওগুলাকে নিয়ে আসার জন্য মিলিটারি পার্টি। এইবারে সেই ধরনের যে করা হবে না বলা মুশকিল। এখন স্টেট গুলোকে একটা হুমকি দেওয়া হচ্ছে, ফলে এট দি এন্ড অফ দি ডে শেষ পর্যন্ত মানে প্রতিনিধি পরিষদ ডেমোক্রেটিক পার্টি মেজরিটি ধরে রাখতে পারে কিনা, পেলেও বা পাবে কিনা, এই একটি বিরাট আশঙ্কা আছে। আরেকটা হচ্ছে যে কতগুলো স্টেটে, বেশিরভাগ স্টেট তো রিপাবলিকান পার্টির দখলে, মানে স্টেটের বিধানসভা এবং গভর্নর পজিশন, সেখানে অনেকগুলো স্টেটে তারা মানে নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ করে দিয়েছে। পুনর্নির্ধারণ করার ফলে যেসব এলাকায় মাইনরিটিরা মানে অশ্বেতাঙ্গরা সংখ্যাগরিষ্ঠ সংখ্যায় বেশি, সেই মাইনরিটিদের এলাকাগুলোকে পার্শ্ববর্তী বিভিন্ন নির্বাচনী এলাকায় ভাগ করে দিয়েছে। তাদের যেটা একটা নির্বাচনী এলাকা হলে
বা দুটো হলে তারা সেখানে জিতে যেত মাইনরিটি ক্যান্ডিডেট, কিন্তু সেগুলোকে অন্যান্য গুলার চেয়ে ভাগ করে করে দেওয়ার কারণে সেখান থেকে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে। ফলে এই সমস্ত কারণে মানে আশা যদিও করা যাচ্ছে মধ্যবর্তী নির্বাচনে শেষ পর্যন্ত মানে প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টি হেরেই যাবে, এটা এখন নিশ্চিত করে বলা যায় না। আর তো এই যে বিভিন্ন ব্যবস্থা তুলে দিলাম, কিন্তু ওই একটা ভীতির কারণে হয়তো রিপাবলিকান পার্টির কেউ কেউ এখন প্রেসিডেন্টের এই মানে অনুরোধ অতিরিক্ত টাকা বরাদ্দের জন্য এইটার ব্যাপারে একটা মানে ধীরে চলা ধীরে চলার নীতি গ্রহণ করছেন বা সমালোচনা করছেন। এট দি এন্ড অফ দি ডে তারা শেষ পর্যন্ত হয়তো অল্প মেজরিটিতে প্রেসিডেন্টের পক্ষে ভোট দিয়েও দিতে পারেন, এবং ডেমোক্রেটিক পার্টির সবাই যে বিরুদ্ধে ভোট দেবেন তা না। আর একটা কথা হচ্ছে আপনার ডেমোক্রেটিক পার্টির যে লিডারশিপের কথা প্রফেসর মাতুব্বর এর আগে উল্লেখ করলেন, সেনেটর শুমার এবং রিপ্রেজেন্টেটিভ হাকিম জেফরি। শুনুন, আপনার মনে আছে ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন একবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সেনেটটাকে আমন্ত্রণ করেছিল, সেনেটের নেতৃত্বের পক্ষ থেকে না হাউসের পক্ষ থেকে, তখনকার এখানে জয়েন্ট সেশনে ভাষণ দেওয়ার জন্য। কিন্তু হোয়াইট হাউসের সাথে কোনো যোগাযোগ নেই, রাষ্ট্রপতির সাথে কোনো সংযোগ নেই, একেবারে ইন্ডিপেন্ডেন্ট। রাষ্ট্রপতি জানেন না, রাষ্ট্রপতির তোয়াক্কা না করেই দাওয়াত দেওয়া হয়েছিল। এই যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরকম ঘটনা আর কখনো ঘটেনি। এবং তখন কি হলো, উনি এসে ভাষণ দিলেন এবং তিনি ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট ছিলেন। ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ সিনেট সদস্য, স্বল্প দুই একজন ব্যতিক্রম ছাড়া সবাই মানে সেটাতে জয়েন করলেন। কারণটা কি? সেটা হচ্ছে ইসরায়েলের ব্যাপার। ফলে ইসরায়েলের প্রভাব এখানে এত বেশি যে বলা মুশকিল। শেষ পর্যন্ত বাইরে কিছু বাহ্যিক সমালোচনা সত্ত্বেও তাদের কতজন এট দি এন্ড অফ দি ডে যখন ভোটের প্রস্তাব আসবে এবং যুক্তরাষ্ট্র কতক্ষণ প্রাইভেটলি বলা শুরু করবে আমাদের সৈন্যবাহিনী, আমাদের অস্ত্রশস্ত্র ভান্ডার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা বিপদের সম্মুখীন, আমাদের সৈন্য মেরে ফেলছে, সেরকম সিচুয়েশনে তারা সম্ভবত মানে অল্প মেজরিটিতে হলেও প্রেসিডেন্টের এই অতিরিক্ত বাজেটের পক্ষে ভোট দিতে পারবেন। সেটার সম্ভাবনা মানে একবারে প্রবল না হলেও যথেষ্ট আছে বলে আমি মনে করি। তো মানে রাশ টেনে ধরা কতটা সম্ভব হবে এবং ইরান যুদ্ধ শেষ পর্যন্ত ভয়ঙ্কর পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয় কিনা আবার যে ইসরায়েল সেখানে সংশ্লিষ্ট হয়ে পড়ে কিনা, এগুলা এই মুহূর্তে প্রশ্নবোধক চিহ্ন থাকলেও অসম্ভব কিছু নয়। মানে ভয়ঙ্কর খারাপের দিকে যেতে পারে, যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো মানে আরো অস্ত্রশস্ত্র এরা তাদেরকে সাপ্লাই দিবে, সেগুলা দিয়ে তারাও হয়তো ইরানের উপরে মানে পাল্টা আক্রমণের কথা চিন্তা করতে পারে। ফলে বলা যায় না, একটা অত্যন্ত ভয়ঙ্কর অনিশ্চিত মানে সংকটের সম্মুখীন হয়েছি আমরা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা প্রফেসর ডক্টর গোলাম মাতবর একেবারে শেষ দিকে আছি, খুব ছোট্ট করে শুনতে চাই। আজকে আবার নতুন করে যে খবরটি পাওয়া গেল সেটা হলো যে কানাডার উপর 50% ট্যারিফ, এটি টিকবে কিনা? ফার্স্ট কথা আসলে আলোচনা করার আগে জানতে ইচ্ছে করে যে শেষ পর্যন্ত থাকবে কিনা, না কালকে পরিবর্তন হবে, আর যদি থাকে কেন? মানে এইটির প্রভাবটা তো অনেক বেশি হওয়ার কথা। ধন্যবাদ। আসলে প্রশ্নটা আমার, যেহেতু আই হ্যাভ সাবস্ক্রিপশন টু বোথ কান্ট্রিজ, ইউএসএ এন্ড কানাডা। দেখুন, কানাডা কিন্তু লার্জেস্ট পার্টনার হচ্ছে ইউএসএ, ইউএসএর কিন্তু একটা লার্জেস্ট পার্টনার হচ্ছে বিজনেস ট্রেড পার্টনার হচ্ছে কানাডা। এই 50% আমার মনে হয় যেটা ইম্পোজ করতে চাচ্ছে এটা বুমেরাং হতে পারে, এটা কানাডার সাইড থেকেও কিন্তু আপনার রিটালিয়েশন হবে আর কি। আমার কেমন যেন মনে হচ্ছে ইটস নট গোয়িং টু অ্যাকচুয়ালি ইভেন্চুয়ালি হি উইল হ্যাভ টু মেক চেঞ্জেস টু দিস, ইটস নট গোয়িং টু হ্যাপেন বিকজ ইউএসএ for so many things dependent on Canada other than international politics বা ইন্টারন্যাশনাল যে আপনার যে ইউনিটি বা পোলারাইজেশন, সেটা ছাড়াও যেটা আর কি যে অর্থনৈতিক ভাবে কানাডার লাম্বার বলেন বা বিভিন্ন যে ম্যাটেরিয়াল গুলো যে যুক্তরাষ্ট্র ইম্পোর্ট করে, আসলে এটা আমার কাছে মনে হচ্ছে ইভেন্চুয়ালি ইজ গোয়িং টু এফেক্ট ইউএস ইকোনমি এজ ওয়েল।
কানাডা 70% বোধহয় ট্রেড করে কিন্তু ইউএস এর সাথে আর কি। তো সেটা যে একদিক দিয়েই যে আপনি থাকবে তা না, কিন্তু ইট হ্যাজ অলসো দ্য রিপারকেশন, যে অপোজিট দেয়া। এটা আসলে দিস রিটালিয়েটরি এটা করে যাচ্ছেন, কারণ কানাডাকে সে চায়, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প চায় যে যা বলবে তা ইয়েস উই আর উইথ ইউ অল দ্য টাইম। কিন্তু কানাডার যে বর্তমান প্রাইম মিনিস্টার, বিশেষ করে he took a U-turn on that, the alliance of that direction. So he will do, I mean, he's doing it to other countries as well. আজকে বোধহয় স্পেনকেও দেখলাম আবার নতুন ভাবে বোধহয় কি ব্যান দিচ্ছে আর কি, something, another imposing ban because of all those, because they expected that Argentina is going to win. আসলে দেখুন, আমি একটা কথা বলতে তখন বলে গিয়েছি, এটা আমার কাছে খেলাটা কালকে মনে হয়েছে যে এটা একটা জাদুকরীর মতো খেলা, স্পেকটাকুলার। এবং তবে একটা জিনিস, আর্জেন্টিনার কিন্তু আমি একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি, সরি, আর্জেন্টিনার কিন্তু ডিফেন্সটা ছিল সাংঘাতিক স্ট্রং, যার ফলে কিন্তু এতগুলো শট নেওয়ার পরে বলে কিন্তু করতে পারেনি। বাট আমার জীবনের বোধহয় সবচেয়ে যদি ভালো একটা খেলা দেখি কালকে, আই কুড নট বিলিভ ইট, স্পেনের যে এই জাদুকরি স্পেকটাকুলার গেম প্রত্যেকটা লোকে কিন্তু এনজয় করেছে নাকি। সো অল দোস ব্যান বলেন, রিটালিয়েটরি এগুলো হচ্ছে যে আমি অবাক হয়ে গেলাম যে আবার কেন স্পেনের উপর আবার ব্যান। আপনি বললেন দেখুন কানাডার উপরও আর কি। কানাডা হচ্ছে একটা অত্যন্ত প্রতিবেশী দেশ। আমার কাছে মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের বোধহয় এগুলো আরেকটু বোধহয় কেয়ারফুলি বিবেচনা করা উচিত আর কি। এই ধরনের 50% আবার যে ইম্পোজ করা ট্যারিফ, ইটস নট গোইং টু বি গুড ফর ইউনাইটেড স্টেটস এট দ্য এন্ড। জি, যদি 30 সেকেন্ডে কিছু যোগ করতে চান সৈয়দ মোহাম্মদুল্লাহ। হ্যাঁ, এটা কানাডার পক্ষে একটা, কানাডার থেকে অনেক জিনিস না পেলে যুক্তরাষ্ট্র ক্ষতি হতে পারে। এমনিতে কানাডা যুক্তরাষ্ট্রের চাইতে বেশি নির্ভরশীল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের উপরে, এটা সত্য। কিন্তু কানাডা যে সমস্ত জিনিস যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, বিদ্যুৎ, লাম্বার ইত্যাদি ছাড়াও আর একটা যে মিনারেল, রেয়ার মিনারেল, এটা একটা অংশ। বেশিরভাগ পৃথিবীর সবচেয়ে বেশি উৎপাদন হয় চায়নাতে, এবং চায়না সেটা এঁটে ধরার কারণে চায়নার উপরে অতিরিক্ত শুল্ক থেকে তিনি ফেরত এসছেন। এখন কানাডা হয়তো সম্ভবত সেই রকম অতটা যাবে না, কিন্তু কানাডা যদি সেইটার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে বা সে ধিমে কম করে দেওয়ার হুমকি দেয়, সেটা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে আমার মনে হচ্ছে দরকারসাপেক্ষী হবে, হয়তো উনি 50% থেকে সরে আসবেন, কিন্তু একেবারে আগের পরিমাণে নাও যেতে পারেন, এটা একটা। আর স্পেনের ব্যাপারে তো, স্পেন যেহেতু মধ্যপ্রাচ্যের যুদ্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে ওখানকার ঘাঁটি ব্যবহার করতে দেয়নি, আরো কঠোর ভাবে এই যুদ্ধের সমালোচনা করেছে, ইসরায়েলের সমালোচনা করেছে, প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়েছে। ফলে প্রেসিডেন্ট তাদের উপরে আগে থেকে ক্রুদ্ধ হয়ে আছেন, সেই জন্য তাদের উপরে কিছুদিন একটু, কালকে আবার উনি ওখানে স্পেনের রাজা, রানী, ক্রাউন প্রিন্সেস, অন্য প্রিন্সেস এবং তাদের প্রধানমন্ত্রী এদের সাথে মেলামেশা করেছেন, কিন্তু ভেতরে তিনি প্ল্যান করেছিলেন সেটা তো আমরা জানতাম না, এখন আমরা দেখলাম। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদের মূল্যবান মতামত এবং সবার জন্য। একই সঙ্গে দর্শক আপনারা যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময়ে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।